কথা বললেই ট্যাক্স দিতে হবে। এখন থেকে টক টাইমের উপরে ভিত্তি করে 5% হারে ট্যাক্স দিয়ে যেতে হবে। শুধু টক টাইমের উপরে না, ইন্টারনেট ব্যবহার করা, কেউ ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম যা কিছু ব্যবহার করুক না কেন, সবকিছুর উপরে এখন নতুন করে ট্যাক্স আরোপ করা হয়েছে। নতুন যে বাজেট দেওয়া হয়েছে সেই বাজেটে এই প্রভিশনটা রাখা হয়েছে। তবুও ভালো, অন্তত আগে ভাগেই জানিয়ে দেওয়া হয়েছে। না হলে পরোক্ষ ট্যাক্সের উপরে যে অবস্থা এখন শুরু হয়েছে, জনগণ এখন নিষ্পেষিত এই পরোক্ষ ট্যাক্সের জাতাকলে। এবার বাজেট দেওয়া হয়েছে 7,97,000 কোটি টাকা। বাজেটের আকার বাংলাদেশের যে অর্থনীতি তার তুলনায় যে খুব বড় সেটা বলা যাবে না। যদি বাংলাদেশের একটা সুশাসন প্রতিষ্ঠিত থাকতো তাহলে বাংলাদেশের যে অর্থনৈতিক কর্মকাণ্ড এই বাজেটের আকার কমসে কম 16 লক্ষ থেকে 20 লক্ষ কোটি টাকার আশেপাশেই ঘুরত। কিন্তু সেটা সম্ভব হচ্ছে না এই কারণে বাংলাদেশে মেগা প্রজেক্টের নামে, উন্নয়নের নামে যে হারে লুটপাট হয়েছে, সেই লুটপাট এখন আর সামাল দিতে পারছে না সরকার, যে কারণে এই বাজেটের আকার আমাদের ছোট হয়ে আসছে। তার উপরেই মাত্র 7,97,000 কোটি টাকার এই ছোট একটা বাজেট, সেই বাজেটের থেকে দেখা যাচ্ছে ঘাটতি ধরে দেওয়া হয়েছে 2,51,600 কোটি টাকা। আবার আমাদের রাজস্ব আয় দেখানো হয়েছে 5,55,000 কোটি টাকা। এই 5,55,000 কোটি টাকার মধ্য থেকেই যদি ঘাটতি থাকে এই পরিমাণ, তাহলে পুরা বাজেট এখন হয়ে গেছে ঋণ নির্ভর। ইতিমধ্যেই আরো বলা হয়েছে যে আমাদের 2024-25 যে অর্থ বছর, সেই অর্থ বছরে বৈদেশিক ঋণ পরিশোধ করতে হবে $4 বিলিয়ন। আর শুধুমাত্র ঋণের সুদ পরিশোধ করতে হবে 1,51,000 কোটি টাকা। বাজেট এটা করা হলো, একে তো ঋণ নির্ভর, আবার এই ঋণের উপরে নির্ভর করে এই বাজেটটা তৈরি করা হলো। মানে এক জায়গা থেকে ঋণ এনে আর এক জায়গায় ঋণ পরিশোধ করা হচ্ছে। আবার এর মধ্যে এমন অবস্থা দাঁড়িয়েছে, বাংলাদেশকে কিন্তু এখন আর কেউ ঋণ দিতে চাচ্ছে না। তার কারণ এর আগে বাংলাদেশের একটা সুনাম ছিল, ঋণ পরিশোধ করার সক্ষমতা ছিল। এখন আর বাংলাদেশের সেই ঋণ পরিশোধ করার সক্ষমতা নেই, যে কারণে কেউ ঋণ দিতে চায় না। আর আমাদের বেশিরভাগ ঋণ হচ্ছে দ্বিপাক্ষিক, চীন, রাশিয়া, ইন্ডিয়া, জাপান এই সমস্ত দেশের সঙ্গে। আন্তর্জাতিক লেভেলে ঋণের পরিমাণ কম, আর এই সমস্ত ঋণের সুদ যেমন বেশি এবং খুব কম সময়ের মধ্যে এই সুদগুলো পরিশোধ করতে হয়। আর এখানে এই ঋণের দেখভাল করার মতো কোনো মানুষ থাকে না, কোনো আন্তর্জাতিক পর্যায়ে এর উপরে কোনো সুপারভিশন থাকে না। না থাকলে হয় কি, এই ঋণ কোথায় কোথায় বিনিয়োগ করা হলো, কোথায় দেওয়া হলো এবং কিভাবে লুটপাট করা হলো, এটা না দেখার কেউ থাকে না। এই যে মেগা প্রজেক্টের কথা বলি আমরা, মেট্রো রেলের কথা বলি, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কথা বলি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা বলি, পায়রা বিদ্যুৎ কেন্দ্রের কথা বলি। পায়রা বিদ্যুৎ কেন্দ্র এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্র, পাশাপাশি দুইটা বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে। একটা থেকে আরেকটা দ্বিগুণ পরিমাণ খরচ বেড়ে গেছে। কেন বেড়ে যাবে? কারণ ওই জায়গায় সুপারভিশনটা নেই। এই জায়গা থেকে লুটপাট হয়েছে। আমরা লুটপাটের চিত্র অনেক বহুবার দিয়েছি, যে এই বড় বড় প্রজেক্ট যখন হয়েছে সেই জায়গা থেকে লুটপাট হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রতে এখনো পর্যন্ত উৎপাদনে যেতে পারে নাই, ফলে আমরা ওখান থেকে বিদ্যুৎ পাচ্ছি না। আর এদিকে হয়েছে কি, আমাদের এই যে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে যে পরিমাণ বকেয়া পড়েছে, এটা তো আকাশচুম্বী। একটা হিসাবে দেখিয়ে দেওয়া হয়েছে, $5 বিলিয়ন শুধুমাত্র এই বিদ্যুৎ এবং জ্বালানি খাতে আমাদের বকেয়া রয়েছে, যে কারণে আমরা এলএনজি আনতে পারছি না। কাতারের সঙ্গে কিন্তু এই সরকার একটা দেন দরবার করেছিল যে আগামী 1 বছরের জন্য তারা একটা বাকিতে আমাদের এই গ্যাস সরবরাহ করে, কিন্তু কাতার সেটা না করে দিয়েছে। এদিকে আদানি, যে হচ্ছে মোদির মানে একেবারে খাস লোক, অলিগার, তার বিদ্যুৎ কেন্দ্র থেকে যে বিদ্যুৎ বাংলাদেশ নিয়ে আসছে, এখানে 5,000 কোটি টাকা অলরেডি বকেয়া পড়ে গেছে। আদানি তার প্রতিনিধি পাঠিয়েছে, এখানে অর্থমন্ত্রীর সঙ্গে তারা বৈঠক করে গেছে, এই টাকা নেওয়ার জন্য তারা চাপ দিয়েছে। এই পরিশোধ করতে হবে, সেটা 5,000 কোটি টাকা পরিশোধ করতে হবে। ত্রিপুরা থেকে যে বিদ্যুৎ আনা হয়, ভারতের পত্র পত্রিকায় বলা হচ্ছে সেই ত্রিপুরার কাছ থেকে যে বিদ্যুৎ আনা হয় সেখানে ওনাকে 150 কোটি রুপি বকেয়া পড়ে গেছে।
তারা এখন বিদ্যুৎ সাপ্লাই কমিয়ে দিয়েছে। বাংলাদেশের পত্রপত্রিকায় বলছে অবশ্য 100 কোটি টাকার মতো বকেয়া রয়েছে। অর্থাৎ পাওনাদাররা যেভাবে চেপে ধরেছে, এর মধ্যে আবার ডোনাল্ডো এসে গেছেন, আপনারা অনেকেই দেখেছেন। তিনি এসে প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান রহমানের সঙ্গে নৈশ ভোজে বসে শুধুমাত্র যে খাওয়া দাওয়া করেছেন তা না, সেখানে তিনি কিন্তু এই যে তাদের যে সমস্ত কোম্পানি এখানে পাওনা আছে, টাকা পাবে, তাদের কাছে বলে গেছে যে আমাদের এই কোম্পানিগুলোর দেনা পাওনাগুলো দেওয়া শুরু করেন, না হলে বকেয়া অনেক পড়ে গেছে। তো তিনিও বলে গেছেন। এবং পিটার হার্টস নিজেই বাংলাদেশ ব্যাংকে যে খোঁজ খবর নিয়েছেন যে তাদের কোম্পানিগুলো যাতে দ্রুত তাদের টাকা পয়সাগুলো পায়। এইরকম একটা অবস্থার মধ্যে বাংলাদেশটা এখন চলছে। এর মধ্যে দেখা যাচ্ছে যে আবার এই বাজেটেই দেখানো হয়েছে যারা লুটপাট করে, দুর্নীতি করে কালো টাকার পাহাড় জমিয়েছে, তারা শুধুমাত্র প্রদর্শন করলেই পরে মাত্র 15% ট্যাক্স দিতে হবে, আর যারা বৈধভাবে উপার্জন করবে তাদের দিতে হবে 30%। কিভাবে দুর্নীতি, লুটপাট এটাকে উৎসাহিত করা হচ্ছে এই বাজেটেই একেবারে প্রকাশ্যে। সেখানে এই যে বেনজির বা আজিজ বা এই জাতীয় যে সমস্ত সরকারি আমলা, পুলিশ কর্মকর্তা, যারা মানে যাদেরকেই ধরা হয়, দেখা যায় যে হাজার হাজার কোটি টাকা এই তারা লুটপাট করেছে, দুর্নীতি করে বানিয়েছে। গুলশান বনানীতে যারা বাড়িঘর করে তারা বেশিরভাগই হচ্ছে আমলা, ব্যবসায়ী। ব্যবসায়ীর পরিমাণ খুবই কম, কিন্তু এখন আমলা, পুলিশ কর্মকর্তা তারাই বেশি বানায়। এই যে বেনজির গুলশানে 4টা ফ্ল্যাট কিনেছেন এবং এত কম দাম দেখিয়েছেন যেহেতু সরকারের ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য, সেটা প্রতি বর্গফুট তাদের কিনতে হয়েছে 20 থেকে 25,000 টাকা দিয়ে। এরকম অবস্থা। সেখানে তো কোনো সাধারণ বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকজন এখন আর ওই সমস্ত জায়গায় ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট বা কোনো কিছু কেনার চিন্তাই করতে পারে না। এর উপরে আরেকটা বিষয় এখন দাঁড়াচ্ছে, এই বাজেটে পরোক্ষ ট্যাক্স এমন ভাবে দেওয়া হয় যে জনগণের উপরে সেটা চাপিয়ে দেওয়া হয়। কিছুদিন পর পর যে সমস্ত পণ্য আমাদের আমদানি করতে হয়, এসআরও দিয়ে এগুলোর ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়। তাহলে চিনি, চাল, ডাল যে সমস্ত পণ্য আমাদের আমদানি করা হয়, এগুলোর দাম বেড়ে যায় এবং এই দামের পুরা প্রভাবটা পড়ে যায় নিম্ন আয়ের, মধ্যবিত্ত আয়ের মানুষের উপরে। একই জিনিস গ্যাস, বিদ্যুৎ, পানি, একটা কড়াইল বস্তির মানুষও যে পরিমাণ বিল দেয়, যে টাকা দেয়, গুলশান বনানীর অভিজাত এলাকার লোকজন ঠিক একই দেয়। কেন দিবে? এটা তো সরকার একটু চিন্তা ভাবনা করলেই পরে এক এক এলাকায় এই যে গ্যাস, বিদ্যুৎ, পানির বিল এক এক রকম হতে হবে। বস্তি এলাকায় তারা কম টাকা দিবে, অভিজাত এলাকায় বেশি টাকা দিবে। এটাই তো স্বাভাবিক হওয়া উচিত। এই বৈষম্য না কমাতে পারলে যতই বাজেটের কথা বলা হোক না কেন, এখানে লুটপাটের একটা প্রভিশন তৈরি হয়ে যায়। এখান থেকে এই উন্নয়ন দেখানো কোনো কাজে আসবে না যদি কিনা এই বৈষম্যটা দূর করা না যায়। মানুষের এখন ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সমস্ত পণ্যের মূল্য। খাদ্যে মূল্যস্ফীতি দেখানো হয়েছে 11%। পৃথিবীর কোনো দেশে এই ধরনের মূল্যস্ফীতি হতে পারে না। অন্যান্য পণ্য কোন অবস্থাতে 9%-এর নিচে না। সরকারকে এই বাজেট পরিপূর্ণ করতে গেলে বিভিন্ন দেশ থেকে লোন নিতে হবে। এখন সরকারকে তো কেউ লোন দিতে চাচ্ছে না, কেননা বাংলাদেশের এখন ওই সক্ষমতা নেই। তার উপরে IMF এর যে সমস্ত শর্ত দেওয়া হয়েছে, কৃষিতে যে সমস্ত ভর্তুকি পেত সেটা এখন পাবে না, বিদ্যুতে যে ভর্তুকি পেত সেটা এখন পাবে না, এগুলোর দাম এখন বেড়ে যাবে। এখন এই জায়গাগুলোতে যখন না পারবে, তখন দেখা যাবে যে এই সরকারকে আর আন্তর্জাতিক পর্যায়ে তো কেউ লোন দিচ্ছে না। স্বাভাবিকভাবে চীনের উপরে কিছুটা নির্ভরশীল হয়েছিল যে তারা সেখান থেকে $5 বিলিয়ন ঋণ নিবে, কিন্তু এখানেও বাগড়া দিয়ে বসে আছে ভারত। কেননা এই চীন যে $5 বিলিয়ন ঋণ দিবে তার কিছু শর্ত আছে। এই শর্তের অন্যতম হচ্ছে তারা তিস্তায় একটা প্রজেক্ট করতে চায়, $1 বিলিয়ন সেখানে তারা ব্যয় করতে চায়, কিন্তু ভারত সেখানে একেবারে বাগড়া দিয়ে বসে আছে। কারণ ভারত তার স্ট্র্যাটেজিক পয়েন্ট শিলিগুড়ি করিডোর কোন অবস্থাতে অন্যের নিয়ন্ত্রণে যেতে দিতে চায় না। তারা মনে করে তাদের সার্বভৌমত্বের একটা কঠিন জায়গা, এই জন্য তারা চীনকে এই প্রজেক্টে কোনো অবস্থাতে আসতে দিতে চায় না। আর এখানে না দিতে চাইলে সরকার লোনও পাবে না, কোনো লোন পরিশোধও করতে পারবে না,
উন্নয়ন কর্মকাণ্ড থেকে থাকবে এবং এই বাজেট পরিপূর্ণ করা সরকারের জন্য কঠিন হয়ে পড়বে।